আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর যে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টার আছে সেখান থেকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা যে সমস্ত টপিক আছে যেমন ভেক্টর প্লাজমিড এগুলোর সম্বন্ধে আমরা জানবো। তো সবার প্রথমে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্বন্ধে জানি। এবার এন্ডোনিউক্লিয়াস কথাটা সম্বন্ধে আগে বুঝো। এন্ডো কথাটা মানে হচ্ছে ভেতরে, আর নিউক্লিয়াস মানে যে নিউক্লিক অ্যাসিডকে কাটে। এখানে এন্ডোনিউক্লিয়াস বলতে আমরা বুঝি একটা ডিএনএ সেগমেন্ট। এই এই উৎসেচকটা কি করে ডিএনএ কে মাঝখানে কাটে। আর যদি আমরা এক্সোনিউক্লিয়াস বলতাম সেটা ডিএনএ কে শেষ প্রান্ত থেকে কাটতো। তাহলে এন্ডোনিউক্লিয়াস কিন্তু আমরা মাঝখানে কাটে। এবার এখানে দেখো কি বলা আছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কেন ওই নামটা এসেছে? আমাদের এই রেস্ট্রিকশন, যে আমাদের নর্মালি ব্যাকটেরিয়া কোষ এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো তৈরি করে এবং ব্যাকটেরিয়া কোষের নিজস্ব কিন্তু ডিএনএ থাকে এবং আমাদের এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো কি হয়, এই উৎসেচকগুলো ব্যাকটেরিয়া কোষের মধ্যে এরকম করে তৈরি হয়ে থাকে। যখনই কোনো ভাইরাসের আরএনএ বা বহিরাগত ডিএনএ এই ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করতে চায়, এই উৎসেচকগুলো কি করে ওই ডিএনএকে কোষে ঢোকার সঙ্গে সঙ্গেই কেটে দেয়। এবার যদি কেটে দেয় একটা ভাইরাসের ডিএনএ বা আরএনএ কে যদি কেটে দেয়, সেই ডিএনএটা থেকে কি অপত্য কোনো ভাইরাস তৈরি হতে পারবে না। তাহলে কি করছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা, বাইরের থেকে আগত ডিএনএ কে বাধা দিচ্ছে, রেস্ট্রিক্ট করছে। কিভাবে বাধা দিচ্ছে? কেটে দিয়ে। এর জন্য এই নামটা এসেছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবার এর পরবর্তী জিনিসগুলোর সম্বন্ধে একটু আমরা থিওরিটিক্যাল বেসিসগুলো জানি। দেখো 1978-এ আমাদের নোবেল পুরস্কার পেয়েছে এই যে আমাদের আরবার কি ন্যাথানস হ্যামিল্টন, এই বিজ্ঞানী হ্যামিল্টন স্মিথ এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আবিষ্কার করার জন্য। এবং প্রথম আবিষ্কৃত যে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সেটা হচ্ছে হিন্ট 2। এবার এই হিন্ট 2 কি সেটা সম্বন্ধে আমরা জানবো। আর রেস্ট্রিকশন নিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াস এই না যে একটা ডিএনএ আমি দিলাম, এই ডিএনএটা যে কোনো অংশ কেটে দিল, এরকম কিন্তু না। একটা নির্দিষ্ট সাইট যেটাকে আমরা বলি রেস্ট্রিকশন সাইট, কি বলবো, রেস্ট্রিকশন সাইট, এই রেস্ট্রিকশন সাইটেই একমাত্র আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজ করতে পারে। যেমন এই যে হিন2 উৎসেচকটা, তার রেস্ট্রিকশন সাইট হচ্ছে এটা জিটি। তারপরে যে বেসটা সেটা থাইমিনও হতে পারে, সাইটোসিনও হতে পারে, এবং তারপরে বেসটা কি হবে গুয়ানিন অথবা অ্যাডিনিন, তারপরে বেসটা হবে অ্যাডিনিন সাইটোসিন। এই দুইটার মধ্যে একটা হতে পারে, এই দুইটার মধ্যে একটা হতে পারে, কিন্তু এইগুলো এই পজিশনই থাকবে, জিটি আর এসি। ঠিক আছে। আর পরবর্তী সিকোয়েন্সটা দেখো সেম, এটা সিকোয়েন্সের ঠিক উল্টাটাই মনে হয় আছে, জিটি তারপর টি অথবা সি, তারপর এটা দেখো এই যখন কোনো সিকোয়েন্সের 5 প্রাইম থেকে 3 প্রাইম সজ্জারীতি এবং তার যে অপোজিট স্ট্র্যান্ডটারও 5 প্রাইম থেকে 3 প্রাইম সজ্জারীতিটা সেম হবে, তখন তাকে আমরা বলবো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এটা একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এবং যে হিন্টুটা এই রেস্ট্রিকশন সাইটের মাঝখানে কাটে, মানে এই সি অথবা জি এর মাঝখানে কাটে বা এ অথবা টি এর মাঝখানে কাটে। এইবার তাহলে বুঝতে পারলে আমাদের প্রথম ডিসকভার্ড হওয়া আমাদের উৎসেচকটার নাম। এবার এই নামটা হিন্টু কেন? এই এইচ এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা যে ব্যাকটেরিয়া থেকে আবিষ্কার হয়েছিল তার নাম হচ্ছে হিমোফিলিয়াস, তারপর কি ইনফ্লুয়েঞ্জা স্ট্রেইন আরডি। এবার এই যে বড় হাতের এইচটা দেখতে পাচ্ছ, এটা এই যে জেনাস নেমটা থেকে এসেছে বড় হাতের এইচটা। আর ইনফ্লুয়েঞ্জার আইএন, এই আইএন থেকে এসেছে আমাদের এই যে এই আমাদের ইনফ্লুয়েঞ্জার এইচটা। আর এই এইচটা এসেছে এই হিমোফিলিয়াসের থেকে। আর ডিটা কোথা থেকে এসেছে? এই যে আরডি, আরডির ডিটা এসেছে এখানে। এবং টুটা কি তাহলে? টুটা হচ্ছে তারা যেই ল্যাবরেটরির মধ্যে যেই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আবিষ্কার করেছিল, এটা হচ্ছে 2 নাম্বার ডিসকভার হওয়া তাদের উৎসেচকের কি উৎসেচক। তো এই হচ্ছে তোমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবার আরেকটু আমরা জানি, পরবর্তী স্লাইডে যাই। এই যে এরপরে আমাদের একটা উৎসেচকের এখানে নাম দেওয়া আছে তোমাদের, এই যে হিমোফিলিয়াস এজিপ্টি, এই যে HE3, এটারও আমাদের এই হিমোফিলিয়াস থেকে এইচটা এবং এজিপ্টিকাসের এই থেকে এটা এসেছে। আর 3 মানে কি সিকোয়েন্স অফ ডিসকভারি, তাদের যে ডিসকভার হওয়া উৎসেচকের মধ্যে
এটা হচ্ছে ছিল তাদের কি 3 নাম্বার উৎসেচক। এবার তোমরা বলতে পারো এইখানে যে আমিও তোমাদের বললাম যে প্রথম ডিসকভার হওয়া উৎসেচকের নাম হচ্ছে হিন2। তারা প্রথম যে তারা দুটো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আবিষ্কার করেছে, 1 এবং 2। তারা 2টাকে মানে চিনতে পেরেছিল প্রথম, কিন্তু 1 নাম্বারটাকে তারা চিনতে পারেনি। তার জন্য আমরা এটাকেই আমরা ফার্স্ট ডিসকভার্ড রেস্ট্রিকশন উৎসেচক আমরা নামে চিনি। নেক্সট দেখো, এবার আরেকটা রেস্ট্রিকশন উৎসেচকে আমি উদাহরণ দিই। এই যে ইকো আর1, ইটা এসেছে এস্চেরিকিয়া এবং কোটা এসেছে কলি থেকে, এবং আর থেকে এসেছে আমাদের এই 8টা, এবং আই, এটা আই না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 নাম্বার ডিসকভার তাদের উৎসেচক। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, আমাদের এই যে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা ক্রোমোজোম বা ডিএনএ আছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো বহিরাগত ডিএনএ প্রবেশ করলে সেটাকে তো আমাদের কেটে দিচ্ছে, তাই তো কেটে দিচ্ছে, কিন্তু তার নিজের কোষেও তো, ব্যাকটেরিয়া কোষের তো নিজস্ব ডিএনএ আছে, সে তার নিজের ডিএনএটাকে কেন কাটছে না? এটা প্রশ্ন আসতে পারে। এবার তোমাদের বলে রাখি, প্রত্যেকটা যা আমাদের ব্যাকটেরিয়া আছে তারা কি করে বলতো, তারা নিজের যে ডিএনএ আছে তার মধ্যে নিশ্চয়ই অ্যাডিনিন গ্রুপ আছে, এই অ্যাডিনিনের মধ্যে তারা মিথাইল গ্রুপ অ্যাড করে রাখে, আর যখনই মিথাইল গ্রুপ অ্যাড করবে রেস্ট্রিকশন উৎসেচক সেই ডিএনএ কে কাটতে পারে না। আমি তোমাদের দেখাই, 1 সেকেন্ড। এই দেখো, এই যে ইকো আর1 যে উৎসেচকটাকে নিয়ে আমরা পড়লাম, এ দেখো নর্মাল তার যে সিকোয়েন্সটা GAATTC, এই পাশ থেকে করো GAATTC, তাহলে এটা একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তোমরা অবশ্যই একটা উৎসেচকের নাম এবং তার একটা কাটিং সাইটের নাম মনে রাখবা। দেখো এখানে কোনো রকম মিথাইল গ্রুপ নেই, সুন্দর করে কেটে দিল, জি এবং প্রথম জি এবং এর মাঝখানে কেটে দেয়, তাহলে এখানেই কাটে আর এখানেই কাটে। এবার দেখো, ইকো আর1 যদি উৎসেচকটা থাকে সেই ব্যাকটেরিয়া কোষের মধ্যে, তার মধ্যে থাকবে ইকো আর1 মিথাইলেস। এই দেখো মিথাইলেস উৎসেচক আছে, সে একটা অ্যাডিনিনের মধ্যে মিথাইল গ্রুপ অ্যাড করে দিচ্ছে, এটা হচ্ছে হেমি মিথাইলেটেড কন্ডিশন। এই সময়ও এই উৎসেচকটা কিন্তু কাটতে পারবে না। দেখো ইকো আর1 দিচ্ছ তুমি, নো ক্লিভেজ, মানে কোনো রকম ব্রেক হচ্ছে না। আবার পরবর্তীতে যে তার অ্যাডিনিনগুলো আছে তার মধ্যেও দেখো মিথাইল গ্রুপ অ্যাড হচ্ছে, দেখো কোনো কাটছে না, এবং তার লাস্টে কি ফুললি মিথাইলেটেড, দেখেন দুটো অ্যাডিনিনের মধ্যেই আমাদের মিথাইল গ্রুপ যুক্ত হয়ে যায়, নো ক্লিভেজ। তাহলে ব্যাকটেরিয়া কোষ তার নিজস্ব ডিএনএ কে কেন কাটতে পারে না? কারণ তার নিজের রেস্ট্রিকশন সাইটের মধ্যে সে মিথাইল গ্রুপ অ্যাড করে রাখে, তার জন্য। ঠিক আছে, এবার আমরা আসি, এই যে রেস্ট্রিকশন উৎসেচকগুলো যে কাটবে ডিএনএ কে, কিছু কিছু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এমনভাবে কাটে যে তাদের মধ্যে যে কাটিং সাইডটা একদম সেম সমান হয়, এ দেখো যেমন সমান, তখন এই এন্ডগুলোকে আমরা বলবো ব্লান্ট এন্ড, ব্লান্ট এন্ড। কিন্তু কখনো কখনো রেস্ট্রিকশন সাইট উৎসেচকগুলো যখন কোনো ডিএনএ কে কাটে আমরা কিছু ওভারহ্যাং দেখতে পাই, যেমন এই একটা সিকোয়েন্স, তার সঙ্গে ধরা যাক এটা এবং আরেকটা ছোট অংশ, এই ধরনের আমরা কাটিংগুলোকে আমরা স্টিকি এন্ড, স্টিকি STICKY স্টিকি এন্ড কেন বলি? তাহলে সমান সমান হলে আমরা বলবো ব্লান্ট এন্ড, আর যদি ওভারহ্যাং থাকে, দেখো এইখানে মনে করো টি আছে, এখানে মনে করো এ আছে, তাহলে এদের মধ্যে দুইটা বন্ধনী, এটা একটা এক্সটেনশন, আর এখানে মনে করো জি আছে আর এখানে মনে করো সি আছে, তাহলে এই ডিএনএ স্ট্র্যান্ডটা তার একটা এক্সটেনশন, এই ডিএনএ স্ট্র্যান্ডটা তার একটা এক্সটেনশন, এবং পরবর্তীতে আমাদের এদের মধ্যে যদি এখানে টি থাকে এখানে এ থাকে, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনী দ্বারা তারা পরস্পরের সঙ্গে আবার যুক্ত হতে পারে। তাহলে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দুই ধরনের কাটিং সাইট তৈরি করে, একটাকে বলবো ব্লান্ট এন্ড যদি দুইটা এন্ড সমান হয়, আর যদি ওভারহ্যাং থাকে, এই যে এক্সটেনশনগুলো আছে, কোনটা এক্সটেনশনের কথা বললাম, এই ছোট্ট একটা, এই যে এটাকে আমরা বলছি এক্সটেনশন, বাড়তি অংশটা এক্সটেনশন, এই এক্সটেনশনটাকে আমরা বলছি ওভারহ্যাং। ঠিক আছে, যেমন এই যে ইকো আর1 উৎসেচকটা দেখো একটা ওভারহ্যাং তৈরি করছে, এই দেখো এই যে ওভারহ্যাং তৈরি করছে, তাহলে এটাকে বলবো স্টিকি কাট বা কি স্টিকি এন্ড বা স্টিকি কাট। আর ইকো আরভি যে আমাদের রেস্ট্রিকশন এনজাইমটা আছে সেটা দেখো মাঝখানে কাটছে, কোনো রকম ওভারহ্যাং নেই, এটাকে আমরা কি বলবো? ব্লান্ট এন্ড। ঠিক আছে, তা এই হচ্ছে বেসিক কিছু জিনিস আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্বন্ধে জানলাম।
এবার আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন উৎসেচক থাকে। ক্লাস 12-এ যেহেতু তোমরা পড়ো, তোমরা জাস্ট তিনটা জিনিস জেনে রাখো, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। এবার এদের মধ্যে আমাদের টাইপ 1 আর টাইপ 3 খুব একটা কাজে লাগে না রিকম্বিনেশনের কাজে, কিন্তু টাইপ 2টা খুব কাজে লাগে। কেন কাজে লাগে বলো তো? এই জায়গাটা দেখো, এই যে সাইট অফ ক্লিভেজ। টাইপ 2 যে রেস্ট্রিকশন উৎসেচকগুলো, সেগুলো কেবলমাত্র রেস্ট্রিকশন সাইটে কাটে। এবার আমরা মনে করো কোনো কাজে ব্যবহার করব ডিএনএ কে কাটার জন্য, আমি কাটতে বলছি এক জায়গায়, ও কাটে যদি অন্য জায়গায়, তাহলে সেটা আমার কাজে দিবে না। এই টাইপ 1টা আছে দেখো, সেটা আমার যদি কাটিং সাইটটা এখানে হয়, সে কোথায় গিয়ে কাটবে? 1000 বেস পেয়ার দূরে, এই সাইটটার 1000 বেস পেয়ার দূরে গিয়ে কাটবে, তাহলে এটা আমার কোনো কাজে লাগলো না। টাইপ 3 যেটা আছে, সেটা আবার 24 থেকে 26 বেস পেয়ার দূরে গিয়ে কাটবে, এই টাইপ 3টা। টাইপ 2টা আছে আমাদের কোথায় কাটে? অ্যাট অর নিয়ার রেস্ট্রিকশন সাইট। বেশিরভাগ ক্ষেত্রে তারা ওই যেই রেস্ট্রিকশন সাইটটা আছে সেখানেই গিয়ে কাটে। তার জন্য আমরা জেনেটিক, আমাদের বিভিন্ন বায়োটেকনোলজির কাজে আমরা টাইপ 2টাকে ব্যবহার করি, নট টাইপ 1, নট টাইপ 2। ঠিক আছে, এইটুকু জানো, ক্লাস 12-এ পড়ো যেহেতু, বাকিগুলো তোমরা বড় ক্লাসে উঠবে তখন শিখবে। এবার আরেকটু আমরা যাই। হ্যাঁ, এই যে মনে রাখবে আমাদের যদি ব্লান্ট এন্ড কোনো রেস্ট্রিকশন উৎসেচক তৈরি করে, এই ব্লান্ট এন্ড যদি তৈরি করে, তাদের মধ্যে জোড়া লাগানোটা বেশি কঠিন। এই ব্লান্ট এন্ড যদি তৈরি হয়, তার মধ্যে জোড়া লাগানো কঠিন, কিন্তু স্টিকি এন্ড তৈরি করলে জোড়া লাগানো সোজা। স্টিকি এন্ড আছে তো, এই দুইটা কাছাকাছি আসবে এবং সুন্দর হাইড্রোজেন বন্ধনের মাঝখানে তৈরি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। কিন্তু যদি এই ব্লান্ট এন্ড তৈরি হয়, তাহলে কিছু প্রসেস আছে তোমার জোড়া লাগানোর জন্য। দেখো তোমাদের বইয়ে এই ছবিটা পাবে, এই যে ব্লান্ট এন্ড তৈরি করেছে, এদের মধ্যে একটা উৎসেচক দিতে লাগে। দেখো কি লেখা আছে, টার্মিনাল ডিঅক্সি নিউক্লিওটিডাইল ট্রান্সফারেজ। এটা একটা উৎসেচক। টার্মিনাল মানে শেষ প্রান্ত, যা কি করে নিউক্লিওটাইড শেষ প্রান্তে যুক্ত করে। দেখো প্রথমে তারা এই প্লাজমিড ডিএনএ এর মধ্যে আলাদা আলাদা রিঅ্যাকশন হচ্ছে, আলাদা আলাদা টিউবের মধ্যে, কিন্তু আমাদের সেন্ট্রিফিউজ টিউব বা রিঅ্যাকশন টিউবের মধ্যে পরীক্ষা হচ্ছে। এই পাশে ডিএনএটার সঙ্গে অ্যাডিনিন আর হচ্ছে এই উৎসেচকটা দিয়ে দিলা, সে কি করবে? অ্যাডিনিন যোগ করবে এক প্রান্তে। আর আরেকটা টিউবের মধ্যে তুমি এই ডিএনএ প্রান্তটা, এতটুকু অংশ, তার সঙ্গে এই উৎসেচক আর থাইমিন দিলে, তাহলে কি থাইমিন যুক্ত হয়ে গেল। এবার তুমি কাছাকাছি নিয়ে আসো, এই যে ওভারহ্যাং দুটো আসলো। এবার এই অ্যাডিনিন এই থাইমিনের সঙ্গে, এই অ্যাডিনিন এই থাইমিনের সঙ্গে, এই অ্যাডিনিন এই থাইমিনের সঙ্গে বন্ড করবে, এবং বন্ড করলেও আমাদের কিন্তু একটা ছোট্ট ফাঁকা অংশ থেকে যাবে। এই দেখো, এই জায়গাটায় একটা ছোট ফাঁকা অংশ আছে, এইখানেও একটা ছোট ফাঁকা অংশ আছে। এই ফাঁকা অংশটা জোড়া লাগানোর জন্য কিন্তু আমাদের ডিএনএ লাইগেজের প্রয়োজন। এবার ডিএনএ লাইগেজ কিভাবে জোড়া লাগায় সেটা সম্বন্ধে আমরা জানবো। চলো আমরা দেখি এটা, ডিএনএ লাইগেজ। এবার দেখো, ডিএনএ লাইগেজকে আমরা বলি সাধারণত মলিকিউলার আঠা বা মলিকিউলার গ্লু, আর রেস্ট্রিকশন উৎসেচক এন্ডোনিউক্লিয়াসকে আমরা বলি কি? মলিকিউলার সিজার, মলিকিউলার আণবিক কাঁচি, কারণ আমরা ডিএনএ বা আরএনএ কে কাটতে ব্যবহার করি। এবার দেখো, এই হচ্ছে আমাদের ডিএনএ লাইগেজ, তার মধ্যে একটা লাইসিন গ্রুপ থাকে, আর এই হচ্ছে আমাদের কি একটা এটিপি মলিকুল। এটিপির মধ্যে এটা কি? রাইবোজ সুগার, এটা হচ্ছে নাইট্রোজেন বেস অ্যাডিনিন এবং ট্রাইফসফেট। এবার এই জায়গাটা থেকে তোমরা দেখা শুরু করো। সবার প্রথমে আমাদের এই যে এটিপিটার সঙ্গে ডিএনএ লাইগেজ যুক্ত হয়, তার লাইসিনের সঙ্গে একটা ফসফেটের যুক্ত হয় এবং এনজাইম অ্যাডিনাইলেট কমপ্লেক্স তৈরি করে সবার প্রথমে। এই এনজাইম, এবার আমরা যে ছোট্ট যে গ্যাপটা ছিল এর আগে আমরা ভিডিওতে দেখলাম, ক্লাসে দেখলাম যে এই যে ছোট্ট গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে ছবিটা আমরা দেখছি, একটা গ্যাপের এখানে ফটো দেওয়া আছে। এই গ্যাপটার মধ্যে তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি দেখাচ্ছি। এই গ্যাপটার মধ্যে এই যে ফসফেটটা আছে, এই ফসফেটটার সঙ্গে আমাদের আমাদের কি এই যে ডিএনএ লাইগেজ শুদ্ধ যে আমাদের অ্যাডেনিনটা, সেটা যুক্ত হবে। এই যে দেখো, এখানে যুক্ত হয়ে গেল, এবং যুক্ত করার জন্য এই যে ফসফেটটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে হচ্ছে আমাদের এই ডিএনএ লাইগেজ আর আমাদের এএমপি যেটা কমপ্লেক্সটা। যখনই এটার সঙ্গে এই আমাদের এই
এএমপিটা যুক্ত হলো। এএমপি কেন বলছি? অ্যাডিনোসিন মনোফসফেট, একটা ফসফেট আছে। এই ফসফেটটা দিয়ে আমরা এই ফসফেটটাকে সক্রিয় করি, অ্যাক্টিভেট করি। তারপর কি হয়, আমাদের এই যে OH গ্রুপ তা আমাদের এই ফসফেটটাকে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, অ্যাটাক এখানে করে না, নিউক্লিওফিলিক অ্যাটাক করে, যার ফলে আমাদের এই গোটা অংশটা ছেড়ে যায় এবং এই ফসফেটটার সঙ্গে এই OH-টা যুক্ত হয়ে যায়। তোমরা জানো কিভাবে আমাদের ফসফোহাইড্রেট অ্যানহাইড্রেট বন্ধন এগুলো তৈরি হয়, জল বেরিয়ে গিয়ে এই ফসফেটটার সঙ্গে আমাদের পরবর্তী যে বেসটা সেটা রাইবোজ সুগারটা আমাদের যুক্ত হয়ে যায়। তাহলে এই ফসফেটের সঙ্গে পরবর্তী যে আমাদের সাইটোসিন আছে তার যে রাইবোজ সুগার তার সঙ্গে আমাদের গিয়ে কিন্তু যুক্ত হয়ে যাবে, সরি রাইবোজ কেন বলছি, ডিঅক্সি রাইবোজ সুগারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। লাস্টে তুমি এই দেখো আমাদের এএমপি কমপ্লেক্সটা বের হয়ে গেল, লাইগেজ তো আগেই বের হয়ে গেছে আর মাঝখানে জোড়া লেগে গেল। তো ডিএনএ লাইগেজ এভাবে হচ্ছে আমাদের কি করে জোড়া লাগাতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, যেখানে আমরা কি সম্বন্ধে জানলাম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্বন্ধে আমরা জানলাম। এবার একটা জিনিস বলে দিই তোমাদের, এই পড়াটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের এই রেস্ট্রিকশন উৎসেচক কিন্তু, যেটা আগেই বলার দরকার ছিল শেষে বলছি, আমাদের যে ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম বা ব্যাকটেরিয়াল যে ডিএনএটা, সেটাই আমাদের কিন্তু এই রেস্ট্রিকশন উৎসেচকগুলো তৈরি করে। আমাদের ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ছাড়াও কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে ছোট ছোট চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, যাদেরকে আমরা কি বলি, প্লাজমিড বলি। এই প্লাজমিড কিন্তু আমাদের এই রেস্ট্রিকশন উৎসেচক তৈরি করেন, এটা মনে রাখো। আবার ব্যাকটেরিয়াল যে ডিএনএ তার মধ্যে যে জিন থাকে সেটা আমাদের এই উৎসেচকগুলো তৈরি করে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্বন্ধে জানলাম। পরের ক্লাসেই আমরা প্লাজমিড এবং ডিফারেন্ট টাইপস অফ যে ভেক্টর সেগুলোর সম্বন্ধে আমরা জানবো। আমি তোমাদের একবার দেখিয়ে রাখি যে কি কি এই যে আমাদের এই প্লাজমিড ভেক্টর সম্বন্ধে একদম ডিটেলসে জানবো, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, তার ট্রান্সফরমেশন, এগুলো সম্বন্ধে আমরা জানবো। আজকের ক্লাসটা এখানেই থাকলো। চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা আমার দেখবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।